ক্লাস নতুন 10 তোমাদের সকলকে মাধ্যমিক অনলাইন গাইড চ্যানেলের পক্ষ থেকে ইতিহাস বিষয়ে আমি বাইরুল স্যার আন্তরিক অভিনন্দন। তোমাদের নতুন যে ক্লাস 10 সেখানে দেখো তোমাদের কি হয়, প্রথম পার্বিক মূল্যায়ন যে পরীক্ষা, সেই প্রথম পার্বিক মূল্যায়ন পরীক্ষায় তোমাদের প্রথম 3টে অধ্যায় পড়াশোনা করতে হবে। সেখানে টোটাল নাম্বার থাকবে 40 নাম্বারের পরীক্ষা। প্রথম অধ্যায় কি থাকবে, যে ইতিহাসের ধারণা। দ্বিতীয় অধ্যায় সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি তোমাদেরকে প্রথম অধ্যায় অর্থাৎ ইতিহাসের ধারণা বিষয়টি আমি সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দেব। দেখো, যদি তোমাদের পড়তে অসুবিধা হয় সেক্ষেত্রে তোমরা আমার এই বিষয়টি আমি গল্পের আকারে তোমাদেরকে বলবো, তোমরা দেখে নাও এবং ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের উপকার হবে। তো চলো আজকে আলোচনা করছি কি, প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা। দেখো, এখানে আমি তোমাদেরকে যে একটা বই দেখতে পাচ্ছ, একটা বই আমি এখান থেকেই তোমাদেরকে আলোচনা করাচ্ছি। এখানে দেখো তোমাদের কি আছে, আধুনিক ইতিহাস চর্চার বৈচিত্র্য। দেখো, আধুনিক ইতিহাস চর্চার বৈচিত্র্য যে এখানে হেডিংটা আছে, সেই জায়গায় তোমাদেরকে আমি বলবো যে আধুনিক ইতিহাস চর্চার বৈচিত্র্য কি। আজ থেকে 20 বছর আগে বা 25 বছর আগে ইতিহাস শুধুমাত্র রাজনৈতিক বিষয়টাকে নিয়ে আলোচনা করত, কিন্তু বর্তমানে রাজনৈতিক ব্যাপারটা নয়। এখন একটি মানুষের বা একটি দেশের জনগণের সামগ্রিক জীবন নিয়ে সমগ্রভাবে ইতিহাসটাকে আলোচনা করা হচ্ছে। কি কি? অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়, সাংস্কৃতিক, এই যে সমস্ত ইতিহাস এখানে আলোচনা করা হবে সেইটাকেই বলা হচ্ছে বৈচিত্র্য। তারপরে দেখো নতুন সামাজিক ইতিহাস। নতুন সামাজিক ইতিহাস অর্থাৎ এখন যে ইতিহাসটা নিয়ে আলোচনা করা হচ্ছে সে নতুন সামাজিক ইতিহাসটা কি। দেখো, সমাজে নিম্ন, মধ্য, উচ্চ সমস্ত শ্রেণীর মানুষ বসবাস করে। একটা সময় ছিল যে সমাজের যারা এলিট শ্রেণী অর্থাৎ উঁচু তলার মানুষ, তাদেরকে নিয়েই ইতিহাস আলোচনা করা হতো। কিন্তু নতুন সামাজিক ইতিহাসে কিন্তু কি হচ্ছে, একদম সমাজের নিচু তলা থেকে একদম উপরতলা পর্যন্ত মানুষদের সামগ্রিক ইতিহাস আলোচনা করা হচ্ছে। এখানে দেখো কিছু কিছু বিখ্যাত ব্যক্তি আছেন, যেমন মিশেল ফুকো তার ম্যাডনেস অ্যান্ড সিভিলাইজেশন, অর্থাৎ মিশেল ফুকো তার ম্যাডনেস অ্যান্ড সিভিলাইজেশন গ্রন্থে প্রথম সাধারণ মানুষের কথা তুলে ধরেছেন। মিশেল ফুকো একজন বিশ্ববিখ্যাত ব্যক্তি। সেই মিশেল ফুকো তার বিশ্ববিখ্যাত গ্রন্থ ম্যাডনেস অ্যান্ড সিভিলাইজেশন, এই গ্রন্থে তিনি প্রথম আলোচনার ক্ষেত্রে প্রথম সাধারণ মানুষের কথা তুলে ধরেছেন। কি বললাম? প্রথম সাধারণ মানুষের কথা তুলে ধরেছেন। তারপরে দেখো, যদি এখানে দেখি কিছু ঐতিহাসিক আছেন, যেমন ডি কোশাম্বী, দামোদর ধর্মানন্দ কোশাম্বী, রমিলা থাপার, রামশরণ শর্মা, সুমিত সরকার, ইরফান হাবিব। এরা সকলেই কিন্তু কি করেন, যে মানুষের যে ইতিহাস বা সভ্যতার যে ইতিহাস, সেই সভ্যতার বা মানুষের ইতিহাসটাকে তারা আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তো এখানে ইতিহাসের ধারণার ক্ষেত্রে তোমরা আরও কিছু বিষয় পাবে, যেমন কি আছে খেলার ইতিহাস। তার আগে একটা কথা বলি, বর্তমানকালে সব মানুষ অর্থাৎ বর্তমানকালে সমাজের সর্বস্তরের মানুষের কাহিনী নিয়ে ইতিহাস আলোচনা করছে। তাই কি বলা হচ্ছে, এদের কি বলা হচ্ছে, নতুন সামাজিক ইতিহাস। এই নতুন সামাজিক ইতিহাস কি বলা হচ্ছে, আধুনিক ইতিহাস চর্চার জননী বা আধুনিক ইতিহাসের জননী। কি বললাম? আধুনিক ইতিহাস চর্চার জননী বা আধুনিক ইতিহাসের জননী কাকে বলছে? নতুন সামাজিক ইতিহাস। এবার আসি খেলার ইতিহাস।
এখানে আমি আরেকটু বলে দিচ্ছি, খেলার ইতিহাস পাবে, খাদ্যাভ্যাসের ইতিহাস পাবে, পোশাক পরিচ্ছদের ইতিহাস পাবে, যাবতীয় খেলার ইতিহাস তোমরা নিশ্চয়ই জানো। যেমন ক্রিকেট খেলা, বর্তমানে ক্রিকেট খেলা সারা বিশ্বে অত্যন্ত জনপ্রিয়। আরেকটি খেলা আছে ফুটবল খেলা। তো আমরা জানি ফুটবল খেলাতে কে কে বিখ্যাত ব্যক্তি? পেলে, ম্যারাডোনা, এখন বর্তমানকালের লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনাল্ডো বা আগের সময় রোনাল্ডিনহো যারা ছিলেন, আমরা এদের খেলাগুলো জানি। কিন্তু তোমরা কি জানো যে ফুটবল খেলা প্রথম কোন দেশে হয়েছিল? অবশ্যই ইটালির রাজধানী রোম। আবার দেখো ক্রিকেটে যদি আসি, আমরা জানি ক্রিকেটের সম্রাট কে ছিলেন? টড ব্র্যাডম্যান, অর্থাৎ তার বাড়ি কোথায়? অস্ট্রেলিয়াতে। ক্রিকেটের জনক কাকে বলা হয়? স্যার ডব্লিউ.জি. গ্রেস। আবার সেই আগের প্রজন্মে যদি যাই, 1975 সালে প্রথম ক্রিকেট খেলায় ওয়েস্ট ইন্ডিজ ওয়ার্ল্ড কাপ জয়লাভ করে এবং ভারত 1983 খ্রিস্টাব্দে কপিল দেব নিখাঞ্জের তত্ত্বাবধানে ওয়ার্ল্ড কাপ জয়লাভ করে এবং পরবর্তীতে 2011 সালে মহেন্দ্র সিং ধোনির তত্ত্বাবধানে ভারত জয়লাভ করে ওয়ার্ল্ড কাপ। তো দেখো এই যে খেলা, এই যে খেলার ইতিহাস, কিভাবে খেলাটা হলো। ক্রিকেট খেলা প্রথম কোন দেশে হয়? ইংল্যান্ড। কি বললাম? ইংল্যান্ডে প্রথম ক্রিকেট খেলা হয়। আমাদের দেশে কাদের হাত ধরে ক্রিকেট খেলাটা প্রচলন হলো? ইংরেজদের হাত ধরে। তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের ভারতবর্ষে 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধের পর থেকে ইংরেজরা বাণিজ্য করতে আসার পর কিন্তু পরবর্তীকালে রাজনৈতিক ক্ষমতা তারা দখল করে নেয় এবং 1947 সাল পর্যন্ত তারা আমাদেরকে শৃঙ্খলাবদ্ধ করে রাখে। প্রায় 200 বছর, অর্থাৎ 190 বছরের একটা ইতিহাস এখানে আমরা দেখতে পেয়েছি। এবার আসবো খাদ্যাভ্যাসের ইতিহাস। তার আগে আরেকটু কথা বলি যে বড়িয়া মজুমদারের একটা বিখ্যাত বই আছে, ক্রিকেট ইন কলোনিয়াল ইন্ডিয়া, একটি বই। অর্থাৎ এটা তোমাদেরকে জানতে হবে যে কোন কোন বিখ্যাত মানুষ কি বই খেলা সম্পর্কে লিখেছেন। পরবর্তীতে আসছি খাদ্যাভ্যাসের ইতিহাস। অর্থাৎ আমরা যেখানে বসবাস করি আমাদের তো নিজস্ব একটা খাদ্যাভ্যাস আছে। তবে খাদ্য নিয়ে যারা ইতিহাস আলোচনা করেছেন সেই ইতিহাসটাকে বলা হচ্ছে কি? খাদ্যাভ্যাসের ইতিহাস। তোমরা কৌটিল্যের অর্থশাস্ত্রে কি পাবে? যে একটি ফলের উল্লেখ পাবে না, সেটা হচ্ছে পেয়ারা। কৌটিল্যের অর্থশাস্ত্রে একটি ফলের উল্লেখ নেই, সেটা হচ্ছে পেয়ারা। এই যে বাদবাকি ম্যাক্সিমাম ফলগুলো সেখানে উল্লেখ আছে। যেমন আর্য সভ্যতায় আমরা দেখতে পাবো কি আর্য সভ্যতার মানুষরা কিন্তু লবণের ব্যবহার জানতেন না, অর্থাৎ আর্য সভ্যতায় লবণের ব্যবহারটা তাদের কাছে অজ্ঞাত ছিল। এরকম যেমন একটা আছে তপন রায়চৌধুরীর একটা প্রবন্ধ মুঘল আমলের খানাপিনা। এ প্রসঙ্গে একটা কথা বলি, আমাদের ভারতবর্ষে এই প্রজন্মে অত্যন্ত একটি জনপ্রিয় খাবার হচ্ছে বিরিয়ানি। বিরিয়ানি হচ্ছে মধ্য এশিয়ার একটি খাবার, যেটা আমাদের ভারতবর্ষে মুঘলরা কিন্তু ওই খাবারটা আমদানি করেন। এখন বর্তমান ভারতবর্ষে সব জায়গায় ভালো বিরিয়ানি পাওয়া যায়, তাদের মধ্যে উল্লেখযোগ্য কি হায়দ্রাবাদি আছে। আচ্ছা, পোশাক পরিচ্ছদের ইতিহাস। এ প্রসঙ্গে একটা কথা বলি যে আমাদের দেশের নারীরা কিন্তু ভালো শাড়ি পরা জানতো না। ভালো শাড়ি পরার ইতিহাসটা কিন্তু আমরা আমাদের পশ্চিমবঙ্গের কলকাতার বিখ্যাত ঠাকুর পরিবারের মেয়েদের কাছ থেকে আমাদের কিন্তু রপ্ত করতে হয়েছে। সেই পোশাক অর্থাৎ সপ্তদশ শতক বলো, অষ্টাদশ শতক বলো, তখন ইংল্যান্ডের পোশাক কেমন ছিল, সারা পৃথিবীর পোশাক কেমন ছিল, বাঙালিদের পোশাক কেমন ছিল, সে সম্পর্কে এখানে কিন্তু ইতিহাসটা তোমরা পেয়ে যাবে। এবারে আসি সঙ্গীত। দেখো সঙ্গীত কি আছে? কাওয়ালি, একটা বিখ্যাত একটা সং কাওয়ালি, বিশেষ করে পাকিস্তানের একজন বিখ্যাত পণ্ডিত শিল্পী, তার নাম নুসরাত ফতে আলী খান। তার একটি বিখ্যাত গান আছে প্রিয়ারে প্রিয়ারে। দেখো এই যে গান, এই যে কাওয়ালি গান, তাহলে ভারতবর্ষে আমাদের কাওয়ালি গানের জনক কে ছিলেন? আমাদের হিন্দুস্তানের তোতা পাখি বা তুতি ই হিন্দ কে আমির খসরু, অর্থাৎ আমির খসরু হলেন কাওয়ালির জনক। এরপরে দেখো আমাদের কিছু পল্লী গীতি আছে, কিছু ভাটিয়ালি আছে। সেই পল্লী গীতি ভাটিয়ালি গানটাও কিন্তু আমাদের সংস্কৃতিকে বহন করে, অর্থাৎ সঙ্গীতের মাধ্যমেও কিন্তু একটা দেশ একটা জাতির কিন্তু সংস্কৃতির পরিচয় বহন করে। নৃত্য নাটক সবগুলোই। দেখো যদি আমরা নৃত্যের ক্ষেত্রে দেখি উদয় শঙ্কর,
অমলাশঙ্করের বাবা অর্থাৎ উদয়শঙ্কর ছিলেন আমাদের ভারতবর্ষ তথা পৃথিবীর অন্যতম একজন ক্লাসিক্যাল ডান্সার। তার ইতিহাসটাও কিন্তু এখানে আমরা পড়লে পেয়ে যাব। এ প্রসঙ্গে একটি বিখ্যাত বই আছে গায়ত্রী চট্টোপাধ্যায়ের লেখা ভারতের নৃত্য কলা। আরেকটি কথা বলি, আমাদের ভারতবর্ষে কিছু বিখ্যাত নাচ আছে না, ভারতনাট্যম, কুচিপুড়ি, কথাকলি, নাটক। দেখো, নাটক থেকে আমরা কি পাই? নাটক থেকে যেটা আমরা পাবো সেটা হচ্ছে তৎকালীন সমাজের সমাজ ব্যবস্থা। যেমন নীলদর্পণ নাটকে আমরা তৎকালীন ভারতবর্ষে নীলকর সাহেবদের অত্যাচার এবং আমাদের দেশীয় মানুষের যে দুর্দশা সেই কাহিনীটা কিন্তু আমরা নীলদর্পণ নাটকে পেয়ে যাই। এই ইতিহাসটাও কিন্তু আমাদের জানতে হবে। স্থাপত্যের ইতিহাস যদি ভারতবর্ষে পড়ানো হয়, প্রথমেই আসে কি? তাজমহল। অর্থাৎ তাজমহল কে স্থাপন করেছেন বা কে নির্মাণ করেন? মুঘল সম্রাট শাহজাহান। কার স্মৃতি রক্ষার্থে? তার প্রিয়তমা পত্নী মমতাজ। অর্থাৎ মমতাজ তার স্মৃতি রক্ষার্থে তিনি কি করেছেন? তাজমহল তিনি তৈরি করেছিলেন। আরেকটা যে বিষয় আমি বলি, এখানে আমাদের পশ্চিমবঙ্গে কলকাতাতে কি আছে? ভিক্টোরিয়া মেমোরিয়াল। সেই ভিক্টোরিয়া মেমোরিয়াল কার আদলে তৈরি? অনেকটা আমাদের তাজমহলের আদলে তৈরি। এ প্রসঙ্গে আরেকটি কথা বলি, পৃথিবীর সপ্তম যে আশ্চর্য জিনিস, সেই সপ্তম আশ্চর্যের জিনিসের মধ্যে কিন্তু তাজমহল একটি। দৃশ্যশিল্পের ইতিহাস, ছবি আঁকা, ফটোগ্রাফি। দেখো, ছবি আঁকা বললেই কিন্তু আমি প্রথমেই বলবো আমাদের ভারতবর্ষের ইতিহাসে স্বদেশী বয়কট আন্দোলনের সময় ভারত মাতা বলে একটা চিত্র প্রকাশ পায়। সে ভারত মাতার চিত্রটি কার আঁকা? অবনীন্দ্রনাথ ঠাকুর। সেখানে কিন্তু আমাদের স্বদেশের কাহিনী, স্বদেশের কথাটা কিন্তু তুলে ধরা হয়েছে। ফটোগ্রাফি। আচ্ছা, ফটোগ্রাফি যদি এখানে বলি যে তৎকালীন যে ছবিগুলো, সেই ছবি সম্পর্কে আমরা যদি দেখতে থাকি তাহলে ছবি দেখেও কিন্তু অনেক ইতিহাস আমরা জানতে পারবো। এবার ছবি আঁকা আছে, ফটোগ্রাফি আছে। তারপরে যেমন যানবাহন যোগাযোগ ব্যবস্থার উন্নতি। আমরা সকলেই জানি সিন্ধু সভ্যতার যানবাহন কেউ কী ছিল? নৌকা। পরবর্তীতে দেখো নৌকা থেকে আসতে তোমার গরুর গাড়ি, গরু গাড়ি থেকে তোমার মোটর গাড়ি, আস্তে আস্তে গাড়ি যে ইভ্যালুয়েশন অফ তোমার কি বলবো যানবাহনের ব্যাপারটা আছে, সেখানে কিন্তু এই ইতিহাসটা তোমাদেরকে জানতে হবে। স্থানীয় ইতিহাস যদি আমি বলি তাহলে সেক্ষেত্রে অবশ্যই প্রথমে আমাদের কাছে প্রথম একটি গ্রন্থ আসে। সেই গ্রন্থটার নাম হচ্ছে কলহনের লেখা রাজতরঙ্গিনী। সেটা একটা স্থানীয় ইতিহাস। কোথাকার স্থানীয় ইতিহাস? কাশ্মীরের স্থানীয় ইতিহাস, অর্থাৎ কাশ্মীরের ইতিহাস। শহরের ইতিহাস, শহর কিভাবে গড়ে উঠলো, কেন গড়ে উঠলো, কোন কোন জায়গায় শহর গড়ে উঠেছে। দেখবে আমাদের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার কিছু কিছু জায়গার নাম আছে, যেমন গঞ্জ, জিয়াগঞ্জ, জাফরাগঞ্জ। এই গঞ্জগুলো কোথায়? নদীর তীরবর্তী অঞ্চলে। অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গে যে ভাগীরথী নদীর তীরেই কিন্তু ব্যবসা বাণিজ্যের কারণে অনেকগুলো গ্রাম গড়ে উঠেছিল। সেই গ্রামগুলোকে পরবর্তীকালে বলা হচ্ছে কি? গঞ্জ। সেই গঞ্জগুলোই পরবর্তীকালে কি হচ্ছে? শহরে পরিণত হচ্ছে। যেমন আমাদের কলকাতা শহর কোন নদীর তীরে অবস্থিত? হুগলি নদীর তীরে অবস্থিত। বোঝা গেল? আচ্ছা, সামরিক ইতিহাসটা হচ্ছে তোমাদের যুদ্ধ, সৈনিক, এদের ইতিহাস। পরিবেশের ইতিহাস, যেমন পরিবেশের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ আন্দোলন আছে কি? নর্মদা বাঁচাও, মেধা পাটাকারের একটা আন্দোলন, এগুলো। প্রযুক্তি ও চিকিৎসা বিজ্ঞানের ইতিহাস। দেখো, চিকিৎসা বিজ্ঞান কিভাবে উন্নত হলো, প্রযুক্তি কিভাবে উন্নত হলো, এই ইতিহাসটাকে জানতে গেলে তোমাকে এটা পড়তে হবে। এরপর আসবো নারীর ইতিহাস। দেখো, একটা সময় ছিল যে নারী মাত্রই তাকে ঘরবন্দি করে রাখা হতো, কিন্তু বর্তমানকালে কিন্তু সেইটা ব্যাপারটা নয়। নারী এখন সব কিছুতেই সাম্যের অধিকার গ্রহণ করতে পেরেছে। সেই যে তাদের যে এই যে ওই জায়গা থেকে এই জায়গায় আসা একটা জার্নি, একটা ইতিহাস, দ্যাট ইজ ওমেন হিস্ট্রি। আচ্ছা, আধুনিক ভারতবর্ষের ইতিহাস চর্চার উপাদান, ব্যবহারের পদ্ধতি। দেখো, ইতিহাস লিখতে গেলে কিছু উপাদান আছে, সেই উপাদানগুলোকে কীভাবে গ্রহণ করতে হবে, কীভাবে তাকে প্রয়োগ করতে হবে, সেটা কি বলা হচ্ছে ইতিহাস। যেমন সরকারি নথিপত্র কি? সেখান থেকে আমরা জানতে পারবো সমকালীন ইতিহাসটা। যেমন তার মধ্যে কি আছে? পুলিশ, গোয়েন্দা বিবরণ, বিভিন্ন চিঠিপত্র। যেমন জওহরলাল নেহরু তার কন্যা শ্রীমতী ইন্দিরা গান্ধীকে, যখন জওহরলাল নেহরু এলাহাবাদে একটা দুর্গে বন্দী ছিলেন, তখন কিন্তু তার মেয়েকে সমগ্র পৃথিবীর ইতিহাসটা কিন্তু শেখাচ্ছিলেন। এরপর আসবো আত্মজীবনীটা কি আছে? দেখো, একজন ব্যক্তির
লেখা সে কোনো মহিলা লিখতে পারে বা কোনো পুরুষ ব্যক্তি লিখতে পারেন। যেমন মহিলা লেখকের ক্ষেত্রে আমরা বলতে পারি জীবনের ছড়াপাতা, সেটা কার লেখা? সরলা দেবী চৌধুরানী, এটা একটা আত্মজীবনী। আর একটা আত্মজীবনী আছে আমাদের বিপ্লবী বিপিনচন্দ্র পালের, কি 70 বৎসর। আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী কি? জীবন স্মৃতি। তারপরে আর কিছু ইতিহাস আছে যে সমসাময়িক সংবাদপত্র। দেখো, সমসাময়িক সংবাদপত্র অর্থাৎ সেই সময়কালে যে সংবাদপত্রগুলি আছে সেগুলো কীরকম ইফেক্ট করেছিল জনমানুষে, যে ভারতের বিপ্লবের ক্ষেত্রে, এটাও আমাদেরকে জানতে হবে। যেমন এখানে পার্টিকুলারলি কিছু কিছু সংবাদপত্র, যেমন বঙ্গদর্শন আছে, সোমপ্রকাশ আছে ইত্যাদি। প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের প্রথম অধ্যায়ের সামারি আমি বললাম, অর্থাৎ ইতিহাসের ধারণা, এই চ্যাপ্টারটা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যেন আমাদের সমস্ত ভিডিও তুমি তোমার নোটিফিকেশনে পেয়ে যাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।